আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ একরকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো, মানে 2024-এর 5ই আগস্টের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে যেখানে আছেন তারা যেন এলাকায় ফিরতে শুরু করেন, আর সামনেই আসছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনের আগে এই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছিলেন, কারণ বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই এই যে ভুয়া জুলাই মামলা দিয়ে আর কাউকে হয়রানি করা হবে না, তার এলাকায় সকলেই বিনা ভয়ে বিনা হয়রানিতে বসবাস করতে পারবেন, রাজনৈতিক মামলা রাজনৈতিক হয়রানির শিকার কাউকে হতে হবে না, এসব ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেই জনসংযোগ করেছেন, যাতে আওয়ামী লীগের ভোট ব্যাংকের ভোটটা তার ব্যালট বাক্সে পড়ে এবং এমপি পদে তার জয় নিশ্চিত হয়। মানে একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা এমন বক্তব্য পুরো নির্বাচনী প্রচারের সময়টাতেই দিয়ে এসেছেন। এমনকি বিএনপির এমপি পদপ্রার্থীর মঞ্চে একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা উঠেছেন এবং উঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এই খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। মানে কোন এলাকায় ফেরা যাবে, কোন এলাকায় ফেরা যাবে না, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সেটা আঁচ করতে শুরু করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে কোনো এলাকায় আসলে ঘরবাড়িতে থাকতে পারছিলেন না, মামলা হামলার ভয়ে, এবং দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছুই পরিচালনা করতে পারছিলেন না। এ অবস্থায় বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে অনেক এলাকাতেই, কিংবা বলা যেতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই একরকমের একটা আপোষ রফা হয়েছে, এবং সেই আপোষ রফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরেছেন কিংবা নির্বাচনের পর ফেরা শুরু করবার পরিস্থিতি তৈরি করতে পেরেছেন, সেটা নিয়ে এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি নিয়মিত সোচ্চার বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে আওয়ামী লীগ জিতিয়ে এনেছে ভোটে, সেই কারণেই বিএনপি এখন আওয়ামী লীগের কার্যালয় দেশের বিভিন্ন জায়গায় খুলতে দিচ্ছে। প্রথম যে ইঙ্গিতটা পাওয়া যায় আসলে আওয়ামী লীগের বাংলাদেশে একটা পরিসর তৈরি হচ্ছে তার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার কার্যালয়, যেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে সেই 5ই আগস্টের পর থেকে বন্ধ করে রাখা হয়েছে, সেগুলো গিয়ে আবার খোলে। অনেক ক্ষেত্রেই এমনকি বিএনপির নেতাকর্মীরাও পরে গিয়ে নাকি আবার আগুন দিয়েছেন, ভেঙেছেন। কিন্তু কোনো এলাকা থেকে এই কার্যালয় খোলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবে গ্রেফতার করা হয়েছে সে খবর পাওয়া যায়নি। মানে একরকমের প্রচ্ছন্ন সমর্থন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তরফে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সেই ইঙ্গিত পরিষ্কার। এমন পরিস্থিতিতে সীমান্ত পেরিয়েও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন, সে খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন সীমান্ত পাড়ি দিয়েছিলেন, তখন যেমন তাদের পাসপোর্ট ভিসার বিষয় ছিল না, একরকমের জীবন রক্ষা করতে কুমিল্লা সীমান্ত দিয়ে, ময়মনসিংহ সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ভারতের পথে চলে গিয়েছিলেন। মানে এই যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া, সেটা যে শুধু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা করেছেন তাই তো নয়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা করেছেন, সাবেক মন্ত্রীরা করেছেন, এমনকি একেবারে
বর্তমানে কর্মরত সামরিক বাহিনীর জেনারেলরাও কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে প্রাণ রক্ষার্থে এবং মামলা থেকে বাঁচতে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। এমন পরিস্থিতিতে এখন এই খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত দিয়েই আবার দেশে ফিরতে শুরু করেছেন। আমার দেশ পত্রিকা সবচেয়ে আওয়ামী লীগ বিরোধী পত্রিকা বলেই, এবং আওয়ামী লীগ যে কোনো সময় আবার রাজনীতিতে ফিরে আসবে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির একটা সুবাতাস বইছে, এসব বলে যারা সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করছে যে এই সংবাদ মাধ্যমটি মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা, সেই পত্রিকাটিতেই আবার আওয়ামী লীগের খবর সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ অন্য সংবাদ মাধ্যমগুলো যখন প্রতিক্রিয়ার ভয়ে আওয়ামী লীগ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করে না, তখনই আমার দেশ পত্রিকা গোয়েন্দা সূত্র, স্থানীয় সূত্র, বিভিন্ন খবর সংগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে আওয়ামী লীগ বিষয়ক সংবাদ পরিবেশন করে। এখন আমার দেশ পত্রিকা সুনির্দিষ্টভাবে বলছে যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা, এবং তারা বিভিন্ন নাম প্রকাশ করছেন যারা কিনা মূলত কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছেন। আমার দেশ পত্রিকা বলছেন যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বেশি হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশিরভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নিয়ে, এজন্য ঠিক যেভাবে তারা দিয়েছিলেন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা আবার সেই অবৈধ পথেই দেশে ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন নেতা কর্মী দেশে ফিরেও এসেছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে ভারত ফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা কুমিল্লা আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপির অর্থায়নে, এমনকি আমার দেশ বলছে যে তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় শক্তিমত্তা সহ বাংলাদেশে প্রবেশ করেছে। এবং সেখানে আমার দেশ বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মজুদ করেছেন কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামা, সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অর্থায়নে। এখন অস্ত্র নিয়ে তারা ঢুকছেন কিনা তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এখানে বোঝা যে আওয়ামী লীগ রীতিমতো বিভিন্ন এমপিদের অর্থায়নে বিভিন্ন এলাকায় সংগঠিত হতে শুরু করেছে। কারণ মনে রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে যে শেখ হাসিনা কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই যে বিভিন্ন সংসদীয় এলাকা সুনির্দিষ্ট করে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে অনলাইনে বৈঠক করছিলেন। মানে তার বরাবরের একটা পরিকল্পনার অংশ হচ্ছে যে সংসদীয় এলাকা, স্থানীয় সরকার নির্বাচন, মানে নির্বাচনমুখী দল যেহেতু আওয়ামী লীগ, কাজেই ওই এলাকা ভিত্তিক রাজনীতিটাকে টিকিয়ে রাখতে হবে। তো এখানেও আমার দেশ বলছে যে ওই এমপিদের অর্থায়নে নেতা কর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন এবং সংগঠিত হচ্ছেন। এখন আমার দেশ বলছে যে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন কুমিল্লা এলাকায়, এবং সেখানে তারা জানতে পেরেছেন তাদের ভাষায় জুলাই বিপ্লবে ছাত্র হত্যার ডজন খানেক মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে পরে দুবাইতে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার তিনিও দেশে ফিরে এসেছেন। তার মানে এমন একজন নেতা, মানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সকলের বিরুদ্ধে 50-60টা করেও মামলা আছে, জুলাই হত্যা মামলা। সেসব মামলার অনেক মামলাই যে ভুয়া, সেই মামলাগুলো আবার পুনর্বিবেচনার উদ্যোগও সরকার গ্রহণ করেছে। কাজেই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, জেলার সিনিয়র নেতা, তিনি ভারতে গিয়েছিলেন, ভারত থেকে দুবাই পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিলেন, কিন্তু তিনিও যে আবার দেশে ফিরে এসেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল যে তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে দেশে ফেরার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, বার কাউন্সিল নির্বাচন থেকে যেখানে যা নির্বাচন হবে সেখানেই আওয়ামী লীগ অংশ নেবে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত।
ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। এখন আমার দেশ পত্রিকায় কুমিল্লার যে নেতার কথা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, সাজ্জাদ হোসেন স্বপন, যিনি দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আবার কুমিল্লায় এখন ফিরে এসেছেন, তিনি এসে এই নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করার ঘোষণা দিয়েছেন। আমার দেশ বলছে দিনের আলোয় তিনি ঘুরছেন, কিন্তু পুলিশ তাকে ধরছে না। আমার দেশ গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জিজ্ঞেস করেছেন যে তাদের দলের কোনো নির্দেশনা আছে কিনা যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে এক রকমের মদদ দেবে। মদদ শব্দটা আমার দেশ ব্যবহার করেছে, মানে এক রকমের প্রশ্রয় দেবে। তখন আমার দেশ পত্রিকাকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বলেছেন যে দলীয়ভাবে তাদের প্রশ্রয় দিতে হবে, এ ধরনের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমি জানি না। ঠিক এই সুযোগটাকেই আসলে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ কাজে লাগাতে চাইছে। বিএনপি যখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপে বাংলাদেশের বহু জায়গায় স্থানীয়ভাবে বুঝতে পারছে যে সামনে যখন স্থানীয় নির্বাচনও আসছে, তখন যে পরিমাণ চাপের সম্মুখীন তারা হবে, আওয়ামী লীগের সমর্থন ছাড়া, আওয়ামী লীগকে পাশে না পেলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপ তাদের পক্ষে সহ্য করে রাজনীতিতে এবং স্থানীয় এলাকার ময়দানে টিকে থাকা তাদের জন্য কঠিন হবে। তখন বিএনপির অনেক এলাকার স্থানীয় নেতৃবৃন্দই আসলে আওয়ামী লীগের তাদের পূর্ব পরিচিত দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, মানে বাংলাদেশে তো একই পরিবারে আওয়ামী লীগ করে আর বিএনপি করে, দুই ভাই আছেন। এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ এক রকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। কাজেই বিএনপির নেতাদের সঙ্গে আসলে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই এবং তাদের ব্যক্তিগত আশ্বাসের ভিত্তিতেই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন, এবং যেখানে বিএনপি, ক্ষমতাসীন বিএনপি তাদের পাশে আছে, সেখানে পুলিশ প্রশাসনও খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো রকম গ্রেফতারে বা বাধা দিতে যাচ্ছে না। বিএনপির একাধিক নেতা আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন যে শুধুমাত্র কুমিল্লাতেই বিএনপির বড় মাপের অনেক নেতা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের আশ্রয় দিয়ে রেখেছেন। কয়েকজন আওয়ামী লীগ চেয়ারম্যান আবার ইতিমধ্যে বিএনপিতেও যোগদান করেছেন। এখন দেখেন, শেখ হাসিনা যখন বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এখন আওয়ামী লীগ কি মার্কা নিয়ে অংশ নিতে পারবে কিনা, নাকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনীতির ব্যক্তিরা অন্য কোনো মার্কা নিয়ে স্বতন্ত্র প্রতীক নিয়ে অংশ নেবেন? বারলামসিলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অন্য কোনো নামে প্যানেল ঘোষণা করে তারপর নির্বাচনে অংশ নেবেন কিনা, মানে এরকম অনেক কৌশল তো আওয়ামী লীগ তার অনেক দুর্যোগকালে নানা সময় করেছে। এই সব কিছুই আসলে আওয়ামী লীগ বিবেচনা করছে, কিন্তু প্রথম অগ্রাধিকার এখন তাদের যে কোনো ভাবে এলাকায় ফেরা, এবং সারা বাংলাদেশে নেত্রীর নির্দেশে তারা কিন্তু এলাকায় ফিরতে শুরু করেছে। তবে মনে রাখতে হবে, এই 7ই মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যখন 4 জন সাধারণ নারী পুরুষ রওনা হয়েছিলেন, তখন কিন্তু পুলিশ তাদেরকে পান্থপথ থেকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে। 7ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে পুলিশের মামলায় গ্রেফতার হয়ে এখনো জামিন না পেয়ে কারাগারে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজেই বিএনপির নেতা কর্মীরা বা বিএনপি দল হিসাবে কি করবে সামগ্রিকভাবে সেটা বলা মুশকিল। এলাকা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরছেন, রাজনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছেন, এবং তাতে বিএনপির একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে সেটা করা মুশকিলই বটে। জামায়াতে ইসলামীর আমির কিন্তু নির্বাচনের আগেও যে মন্ত্রিসভায় তাদের একটা অংশগ্রহণ থাকবে সে বিষয়ে
খুবই কনফিডেন্ট, আত্মবিশ্বাসী ছিলেন তার প্রমাণ হচ্ছে তিনি বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে, যেমন ধরেন নাহিদ ইসলামের এলাকায় গিয়ে, মিয়া গোলাম পারোয়ারের এলাকায় গিয়ে, সৈয়দ মোহাম্মদ তাহেরের এলাকায় গিয়ে সরাসরি ঘোষণা দিয়ে এসেছেন যে এই এলাকা থেকে আপনারা একজন মন্ত্রী পেতে যাচ্ছেন। তখনও আলাপ উঠেছিল যে জামায়াতের আমির তার মানে সুস্পষ্টভাবেই হয় নিশ্চিতভাবে ভাবছেন তারাই বিজয়ী হতে যাচ্ছেন, আর না হলে তিনি ভাবছেন তারা যদি বা পরাজিত হন তাহলেও বিএনপির সঙ্গে মিলে ঐকমত্যের সরকারে তাদের কাছেও অনেকগুলো মন্ত্রিত্ব আসতে যাচ্ছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দফতর থেকে, যেই দফতরের নাম জামায়াতে ইসলামীর বিরোধী দলীয় নেতার দফতর হিসেবে অভিহিত করছে, সেই দফতর থেকে এমন একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বরাবর, যে তা নিয়ে আলোচনা সমালোচনা এবং এক রকমের হাসি ঠাট্টা মশকরা তুঙ্গে উঠেছে। মানে জামায়াতে ইসলামীর আমিরের দফতর থেকে, বিরোধী দলীয় নেতার দফতর থেকে দেওয়া ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান, তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় মন্ত্রী পদমর্যাদায়, কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মানে এমন আজগুবি আবদারের ঠিক সাংবিধানিক ভিত্তি কি? এমনকি তারা যে জুলাই সনদ প্রণয়ন করেছেন সেই জুলাই সনদেও এমন কোনো আবদারের সুযোগ কিন্তু রাখা হয়নি যেখান থেকে বিরোধী দলীয় নেতা এমন দাবি করে বসতে পারেন যে তার দলীয় যে উপদেষ্টারা তাদেরকে এখন মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ে সরকারকে নিয়োগ দিতে হবে। মানে এই যে বারবার বলছি তিনি বিরোধী দলীয় নেতার দফতর থেকে এই চিঠিটা পাঠিয়েছেন, সেটারও কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কারণ এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা ঘোষণা করা হয় নাই। বিরোধী দলীয় নেতা কি করে ঘোষিত হবেন এটা কিন্তু সংবিধানে খুব পরিষ্কার করে লেখা আছে। সেখানে বলা হয়েছে সংসদের অধিবেশনে স্পিকার বিরোধী দলের যেই দলের সবচেয়ে বেশি আসন থাকবে সেই দলের নেতাকে বিরোধী দলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এখন বাংলাদেশে স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, প্রথম অধিবেশনটিও অনুষ্ঠিত হয়নি, কাজেই আনুষ্ঠানিকভাবে এখনই যে জামায়াতে ইসলামীর আমির নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রচার করে জামায়াতে ইসলামীর ফেসবুক পোস্টে একের পর এক পোস্ট দিচ্ছেন তাই নয়, তিনি রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিরোধী দলীয় নেতার দফতর থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এখন জামায়াতে ইসলামী যখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এরকম একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে, তখন বলছে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যেই উপদেষ্টাকে মন্ত্রী পদ দিতে ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ করা হয়েছে, সেই ব্যক্তি অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান নাকি জামায়াতের আমিরকে অবহিত না করেই বিরোধী দলীয় নেতার দফতর থেকে ওরকম একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এখন বিরোধী দলীয় নেতার দফতর থেকে ওরকম একটা চিঠি বেরিয়ে যাওয়ার পর এতদিন কেটে গেছে যে জামায়াতে ইসলামী এখন বলছে যে মার্চের 2 তারিখে তারা ওই উপদেষ্টাকে রীতিমতো জামায়াতের আমিরের উপদেষ্টা পদ থেকে অপসারণও করেছে জামায়াতের আমিরকে না জানিয়ে চিঠি লেখার দায়ে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো পাল্টা চিঠি দেওয়া হয়নি, বরং জামায়াতের পক্ষ থেকে এখন বলা হচ্ছে তারা ওই উপদেষ্টার বদলে জামায়াতে ইসলামীর আমিরের উপদেষ্টা হিসেবে মীর আহমেদ বিন কাসেমকে জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করেছেন। এখন দেখেন যে জামায়াতে ইসলামীর আমিরের তরফে চিঠি লেখা হলো খলিলুর রহমানকে, অথচ এই খলিলুর রহমানের অপসারণ এবং পদত্যাগ দাবি করে ফেলেছে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে এসে। এই 5 তারিখে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তারা সংবাদ সম্মেলন করে বলেন যে উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি কিনা বলেছেন যে তিনি মেইনস্ট্রিম হতে দেন নাই বিভিন্ন দলকে নির্বাচনে, সেটা নিশ্চিত করেছেন, এর মাধ্যমে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হয়েছেন। আর জামায়াতে ইসলামী বলেন যে ওই উপদেষ্টা রিজওয়ানার সাথে সাথে ইউনূস সরকারের আরেক উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করতে হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে, কারণ
খলিলুর রহমান, যার কিনা পদত্যাগ দাবি করছিল বিএনপি ইউনূস সরকারের আমলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তিনি বিএনপিকে জিতিয়ে এনেছেন বলেই তার বিনিময়ে বিএনপি তাকে পররাষ্ট্র মন্ত্রিত্ব দিয়েছে। এমন অভিযোগ যেই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এনে পদত্যাগ দাবি করে ফেলেছে জামায়াতে ইসলামীও, সেই খলিলুর রহমানকেই আবার জামায়াতে ইসলামীও চিঠি লিখেছে এবং চিঠি লিখে বলেছে মন্ত্রী পদমর্যাদায় তাদের একজন উপদেষ্টাকে যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়, তাহলে নাকি আন্তর্জাতিক বিষয়গুলোতে বিরোধী দলের যে মনোভাব এবং পরামর্শ সেটা কার্যকরীভাবে সরকার কাজে লাগাতে পারবে। দেখেন, জামায়াতে ইসলামীর আমিরের কিন্তু এই যে একটা ঐক্যের সরকার গঠনের প্রস্তাব, সেটা কিন্তু তিনি নির্বাচনের আগেই পরিষ্কার করেছিলেন। মানে বিভিন্ন সভায় সমাবেশে সাক্ষাৎকারে তো বলছিলেনই যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা ঐকমত্যের সরকার গঠন করবে, কিন্তু রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ডিসেম্বরের শেষে তিনি পরিষ্কারভাবে বলেন যে জামায়াতে ইসলামী একটা ঐক্যের সরকার গঠন করতে চায়, যেই ঐকমতের সরকার 5 বছরের জন্য একটা সরকারকে একটা স্থিতিশীলতা দেবে। এবং তিনি বলেন যে এর আগেও তো আমরা ঐকমত্যের সরকার করেছি। মানে তিনি 2001-এর 4 দলীয় জোট সরকারের দিকে ইঙ্গিত করে বলেন বিএনপি জামাত এর আগেও ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করেছে, এখনো সেইভাবে পরিচালনা করতে চায়, এবং শুধুমাত্র যেই দল সবচেয়ে বেশি আসন পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কাজেই প্রধানমন্ত্রী কে হবেন, বিএনপি জামায়াতের ঐক্যমত্যের সরকার গঠিত হলে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এই ইঙ্গিতও তিনি রয়টার্সের সঙ্গে ওই সাক্ষাৎকারে পরিষ্কার করেন। এরপর খালেদা জিয়ার মৃত্যুর পর জানুয়ারির 1 তারিখে যখন তিনি শোক প্রকাশ করতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তিনি সরাসরি বলেন যে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং নির্বাচনের পর সরকার গঠনের আগে আবারও আলোচনায় বসবেন তারা। এরপর সংবাদ মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয় যে তার মানে তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির, বিএনপির চেয়ারপারসন এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা দুজনেই কি একমত হয়েছেন যে তারা নির্বাচনের পর আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্যের সরকার বা বিএনপি জামাত জোট সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্য সেটা পরিষ্কার করে দিয়েছিলেন নির্বাচনের আগেই। তিনি বলেন এটা কিভাবে হয়, তাহলে বিরোধী দলের ভূমিকায় থাকবে কে? এই যে দেখেন, জামায়াতে ইসলামী নির্বাচনের আগে এমনকি নির্বাচন শেষ হওয়ার পরেও এখন সরকারে মন্ত্রিত্ব চাইছে, অথচ এই জামায়াতে ইসলামী কিন্তু জাতীয় পার্টি, যে দলটি কিনা 2014 সালের নির্বাচনে যখন বিএনপি জামাত কেউ অংশ নিল না এবং 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ আমলের নির্বাচনে, সেই নির্বাচন শেষে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল ঘোষণা করা হলো এবং সেই প্রধান বিরোধী দলের তিনজন সদস্যকে আওয়ামী লীগ তার মন্ত্রিসভায় স্থান দিল। সেটা একটা এমন বিদঘুটে ব্যবস্থা ছিল যে এরপর থেকে জাতীয় পার্টির নাম হয়ে গেল গৃহপালিত বিরোধী দল, এবং সেই গৃহপালিত বিরোধী দল হওয়ার কারণে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো পুরো ইউনূস আমল জুড়ে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ক্রমাগতভাবে জাতীয় পার্টির ওপরেও নিষেধাজ্ঞার দাবি তুলেছে এবং জাতীয় পার্টিকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সে দাবিতেও তারা সোচ্চার ছিল। অথচ সেই ব্যবস্থাতেই জামায়াতে ইসলামী নাকি আসতে চাইছিল নির্বাচনের আগে, এবং এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে তাদের দলের ভেতরে তারা এতটাই উদ্গ্রীব এবং আগ্রহী যে এমন একটা চিঠি পৌঁছে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। জামায়াতে ইসলামীর আমির কিন্তু নির্বাচনের আগেও যে মন্ত্রিসভায় তাদের একটা অংশগ্রহণ থাকবে সে বিষয়ে খুবই কনফিডেন্ট, আত্মবিশ্বাসী ছিলেন। তার প্রমাণ হচ্ছে তিনি বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে, যেমন ধরেন নাহিদ ইসলামের এলাকায় গিয়ে, মিয়া গোলাম পারওয়ারের এলাকায় গিয়ে, সৈয়দ মোহাম্মদ তাহেরের এলাকায় গিয়ে সরাসরি ঘোষণা দিয়ে এসেছেন যে এই এলাকা থেকে আপনারা একজন মন্ত্রী পেতে যাচ্ছেন। তখনও আলাপ উঠেছিল যে জামায়াতের আমির তার মানে সুস্পষ্টভাবেই হয় নিশ্চিতভাবে ভাবছেন তারাই বিজয়ী হতে যাচ্ছেন, আর না হলে তিনি ভাবছেন তারা যদি বা পরাজিত হন তাহলেও বিএনপির সঙ্গে মিলে ঐকমত্যের সরকারে তাদের কাছেও অনেকগুলো মন্ত্রিত্ব আসতে যাচ্ছে।
এখন জামায়াতে ইসলামী জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো সংসদ সদস্যকে মনোনয়ন দেবে না, সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে এই ডেপুটি স্পিকার পদে একজন জামায়াতে ইসলামীর সদস্যকে মনোনয়ন দিতে বলে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেটা তারা গ্রহণযোগ্য মনে করে না, কারণ বিএনপি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়নে তাদের কোনো অঙ্গীকার দেখাচ্ছে না। অথচ সেই সরকারে জামায়াতে ইসলামী পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ করতে চাইছে। একদিকে যখন জামায়াতে ইসলামী নির্বাচনটিকে এখনো অনিয়মের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন বলছে এবং বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ওই নির্বাচনটিও অবৈধ হয়ে যাবে এবং এই সংসদকেও তারা তখন অবৈধ বলে মনে করবে, সেই সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির কিন্তু একেবারে 12 তারিখে ফলাফল প্রকাশিত হতে শুরু করে যখন বোঝা গেল সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি, তখন থেকেই তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন। যখন তিনি নির্বাচনের পরপরই যখন তিনি এলাকার সড়ক পরিষ্কার করতে বের হন, তখন থেকেই জামায়াতে ইসলামী প্রচারণা শুরু করে যে সংসদের বিরোধী দলীয় নেতা এই কাজে অংশ নিচ্ছেন। সংসদের বিরোধী দল